প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন প্রফেসর ABM আবদুল্লাহ। গত কয়েকদিন থেকে প্রফেসর আবদুল্লাহকে নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে সব মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বাংলাদেশের চিকিৎসা জগতে সম্মুখ সারির একজন মানুষ। প্রফেসর ABM আবদুল্লাহ, তাকে চেনেন না এমন লোকের সংখ্যা যারা শহরে বাস করেন নেই বললেই চলে। আর বিশেষভাবে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক থাকবার কারণে গণমাধ্যমেও তাকে বিভিন্ন সময় আসতে হয়েছে, টিভি স্ক্রিনে তাকে প্রায় দেখা গিয়েছে। তো সেই সুবাদে দেশব্যাপী তার একটি পরিচিতি আছে, প্রফেসর ABM আবদুল্লাহ, যিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান ছিলেন দীর্ঘ সময় ধরে এবং মেডিসিন অনুষদের ডিন ছিলেন 3বার। তো প্রফেসর ABM আবদুল্লাহ সঙ্গত কারণেই তিনি আলোচিত সমালোচিত হয়েছেন কিছুটা হলেও শেখ হাসিনার সঙ্গে যুক্ত থাকবার কারণে। যদিও তার এই নিয়োগটি পলিটিক্যাল নিয়োগ ছিল না, এটি একটি সরকারি নিয়োগ। প্রধানমন্ত্রীর চিকিৎসক ছিলেন তিনি, ব্যক্তিগত চিকিৎসক। আর প্রফেসর ABM আবদুল্লাহ সম্পর্কে কিছু কথা বলে নেওয়া ভালো আলোচনার শুরুতে। এই পর্যন্ত সত্যি যে তিনি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, কিন্তু শেখ হাসিনার কাছে থাকা অন্যান্য এরিয়ার মানুষেরা, স্বাস্থ্য খাত ছাড়াও প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যারা যারা শেখ হাসিনার কাছের জায়গায় ছিলেন, অন্দরমহলের লোক ছিলেন, তার সার্কেলে চলাফেরা করতেন, তাদের মধ্যে বিতর্ক নেই, কোনো কারণে বিতর্কিত হননি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রফেসর আবদুল্লাহ ছিলেন একজন ব্যতিক্রমী মানুষ। ওইটুকুই তার সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, যে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এর বাইরে তার সম্পর্কে আর কোনো নেতিবাচক খবর আমি যখন এই এপিসোড করছি, এর আগে বহু সময় ধরে আমি তার সম্পর্কে জানবার চেষ্টা করেছি, অনলাইন অফলাইন সব মাধ্যমে। তো তার সম্পর্কে বিন্দু মাত্র নেতিবাচক সংবাদ আমি কোনো জায়গা থেকে পাইনি। তো তাই সিদ্ধান্ত নিয়েছি প্রফেসর আবদুল্লাহর সিচুয়েশন নিয়ে কিছু কথা বলা দরকার, প্রিয় দর্শক শ্রোতা। তো প্রফেসর আবদুল্লাহ তিনি 21 পদকও পেয়েছিলেন। শুধু 21 পদক না, বাংলা একাডেমির একটি ফেলোশিপ পেয়েছিলেন, যেটি খুব সম্মানের বিষয়। আর তার পাবলিকেশনস আছে, তিনি কম করে হলো 8টি বই লিখেছেন। ইংরেজিতে লেখা এই 8টি বই বাংলাদেশের বাইরে, ভারত ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়। মেডিকেল স্টুডেন্টরা পাঠ্য বই হিসেবে প্রফেসর আবদুল্লাহর লেখা 8টি বা 9টি বই তার আছে। সেই বইগুলো নিয়ে আমি বেশ খানিকটা ঘাটাঘাটি করেছি, ভালো রিভিউ দেখলাম বইগুলোর। তাহলে আন্তর্জাতিক স্টুডেন্টরা বেশ কয়েকটি দেশে তার লিখিত বইগুলো পড়ছেন। তো প্রফেসর আবদুল্লাহ একজন পণ্ডিত ব্যক্তি মেডিকেল সেক্টরে, এতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের যে বেসিক ডিগ্রিটি আছে ডাক্তারদের MBBS, এর বাইরেও কিন্তু তার সম্মানজনক লেখাপড়া বা তার রেকগনিশন আছে বাইরে থেকে। বিশেষভাবে তিনি চিকিৎসা শাস্ত্রে যে প্রেস্টিজাস কতগুলো ডিগ্রি আছে সেগুলো তিনি অর্জন করেছেন। এর মধ্যে একটি আছে MRCP, লন্ডন থেকে তিনি সেটি নিয়েছেন, মেম্বার অব দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস। এটি একটি বিশ্বব্যাপী সম্মানসূচক ডিগ্রি। আরেকটি আছে FRCP, ফেলো অব দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস। এই দুটোই কিন্তু তিনি অর্জন করেছেন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হওয়ার বহু আগে থেকেই। তো প্রিয় দর্শক শ্রোতা, এর বাইরেও তার সম্পর্কে আরও কিছু ঘাটাঘাটি করে জানতে পারলাম, বাংলাদেশে এখন অনেক অধ্যাপক যারা একটু হাই প্রোফাইলে আছেন। যেমন সম্প্রতি আমরা জানলাম প্রাণগোপাল দত্ত সম্পর্কে। প্রাণগোপাল দত্ত শেখ হাসিনার খুব কাছের মানুষ ছিলেন এবং ধারণা করা হয় শেখ হাসিনা তাকে কোনো না কোনো কারণে প্রিফার্ড ক্যাটাগরিতে রেখেছিলেন। সেই কারণে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার আগের পিজি হসপিটাল, তো সেখানে তিনি উপাচার্য হতে পেরেছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপে। পরবর্তীতে তিনি রাজনীতিতেও জড়িয়েছিলেন
এমপি হয়েছিলেন কুমিল্লা এলাকা থেকে, সেগুলো আমাদের জানা আছে। তো সম্প্রতি প্রাণগোপাল দত্ত আবার আলোচনায় এসেছেন, আপনারা অনেকে দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা। তিনি আমাদের পাশের রাজ্য ত্রিপুরায় একটি মেডিকেল কলেজে লেকচার দিচ্ছিলেন সম্প্রতি। আর হাসিনার পতনের পর পালিয়ে যাওয়া হাই প্রোফাইলদের মধ্যে প্রাণগোপাল দত্ত একজন। তো তিনি সেটি করতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। কিন্তু প্রফেসর আবদুল্লাহ সম্পর্কে একটি খবরও পাইনি যে রাজনীতির সাথে তার কোনো প্রত্যক্ষ যোগাযোগ কিংবা সম্পৃক্ততা এরকম আছে। তো যাই হোক, লেখাপড়া, তার পজিশন, সব কিছু মিলিয়ে তিনি একটি ব্যতিক্রমী জায়গায় ছিলেন প্রফেসর আবদুল্লাহ। এর বাইরেও তিনি জনসেবাকে তার মেডিকেল প্র্যাকটিসের অংশ হিসাবে নিয়েছিলেন। যেটি বলছিলাম যে হাই প্রোফাইলের অধ্যাপকেরা অনেকের ফি আজকাল 2000 টাকার উপরেও আছে। তারা তাদের প্রোফাইল কাজে লাগিয়ে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের ব্যক্তিগত চিকিৎসক হলে তো কথাই নেই, সেই প্রোফাইল কাজে লাগিয়ে তারা তাদের ফিটি খুব হাই করে নেন। কিন্তু আমি ঘাটাঘাটি করে যেটি জানলাম, প্রফেসর আবদুল্লাহ তার সর্বোচ্চ ফি বোধহয় সর্বশেষ 500 টাকা ছিল, এর বাইরে তিনি ফি বাড়াননি। তো বাড়ালেই পারতেন, অনায়াসই সেটি হয়ে যেত, কিন্তু তিনি সেটি করেননি। তার মানে তিনি আসলে একজন ভালো মানুষ। মানুষের সেবা দেবার ব্যাপারটি তার কাছে গুরুত্বপূর্ণ, এবং সেবা গ্রহীতাদের অ্যাফোর্ডেবিলিটি, তিনি ফি হাই করলে অনেক মানুষ তাকে অ্যাফোর্ড করবেন না তার মতো ডাক্তারকে, সেটি তার মাথায় ছিল। সেই জন্য তিনি ফিটি বাড়াননি। 500 টাকা ফি আজকাল গ্রামেও নেই। উপজেলা পর্যায়ে যেসব ডাক্তার প্র্যাকটিস করেন সেখানেও বোধহয় অনেকের 600, 700, 800 টাকা ফি আছে। বাট প্রফেসর আবদুল্লাহ হাই প্রোফাইল একজন ডাক্তার হয়েও তার ফিটি কিন্তু এরকমই ছিল। তো তার যোগ্যতা, যেটি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়েছে, একজন মেডিকেল সেক্টরের লেখক হিসেবে, ডাক্তার, তার ডিগ্রি, পিজি হসপিটালে কিংবা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন যেটিকে বলছি, সেখানে তার 3বার ডিন থাকা, পরপর মেডিসিনের চেয়ারম্যান থাকা বেশ কিছুদিন ধরে, দীর্ঘ সময় ধরে, এই সব কিছু মিলিয়ে তিনি একটি হাই প্রোফাইল জায়গায় ছিলেন আসলে। তো এখন তাকে নিয়ে যেটি বলছিলাম শুরুতে, যে তাকে নিয়ে ইদানিং বেশ আলাপ আলোচনা হচ্ছে। কেন, কী কারণে তিনি এখন আলোচনায় আসলেন? যেহেতু বিতর্কিত না, তাহলে তার লো প্রোফাইলে থাকবার কথা, তাকে নিয়ে কারো মাতামাতি করবার কথা না। কিন্তু একটি বিশেষ কারণে তিনি আলোচনায় এসেছেন। গত কয়েকদিন থেকে তাকে নিয়ে বেশ আলোচনা চলছে। সেটি হলো শেখ হাসিনা আমলে, যেহেতু তিনি হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, 2022 সালে তাকে একটি উপাধি দেয়া হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে সেই উপাধি দেয়, আর সেই উপাধিটি হলো ইমেরিটাস প্রফেসর। এই টার্মটি দুভাবে ব্যবহার করা যায় আন্তর্জাতিকভাবে, ইমেরিটাস প্রফেসর অথবা প্রফেসর ইমেরিটাস, দুটোই সহি এবং শুদ্ধ। তো তাকে ইমেরিটাস প্রফেসর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, পিজি হসপিটাল তাকে সেই স্বীকৃতি দেয়। আর প্রিয় দর্শক শ্রোতা, এই ইমেরিটাস প্রফেসর কথাটি মাঝে মধ্যে সংবাদপত্রে আসে, আমরা দেখি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পদটি আছে। ইমেরিটাস প্রফেসরের একটি পদ আছে। সেটি হলো কোনো প্রফেসর যখন রিটায়ার করেন, তার চাকরির মেয়াদ যখন শেষ হয়ে যায়, রিটায়ারমেন্টের পর সব প্রফেসর না, বিশেষ কিছু অধ্যাপক বা প্রফেসরকে এই উপাধিটি দেওয়া হয়, যাদের তার নিজস্ব ফিল্ডে উল্লেখ করবার মতো অবদান আছে। এর মধ্যে আছে পড়াবার দীর্ঘ অভিজ্ঞতা থাকতে হবে প্রধান শর্ত, গবেষণা থাকতে হবে, পাবলিকেশনস থাকতে হবে, সর্বোপরি বিশেষ অবদান থাকতে হবে। এটি প্রমাণ করতে হবে যে তিনি বিশেষ অবদান রেখেছেন তার ক্ষেত্রে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিককালে আমরা বেশ কিছু ইমেরিটাস প্রফেসরের কথা জানি, তাদের অবদানের জন্য তারা সেই উপাধি পেয়েছেন। বাট বাংলাদেশে মেডিকেল সেক্টরে চিকিৎসা সেবায় প্রফেসর আবদুল্লাহই কিন্তু প্রথম ব্যক্তি যাকে এই ইমেরিটাস প্রফেসর উপাধিটি দেওয়া হয়েছিল। বাট সময়টি খারাপ ছিল, শেখ হাসিনা আমলে তিনি এই উপাধি পেয়েছিলেন 2022-এ। 2022-এর 12 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে এই উপাধিটি দেওয়া হয়। তো সেখানে একটি ফল্ট ছিল, সেটি ছিল 3 বছর মেয়াদে তাকে উপাধিটি দেওয়া হয়। আর এই উপাধি যিনি পান তার কিছু সুবিধা থাকে, সেটি হলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি সম্পৃক্ত থাকেন, যেই বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন বিশ্ববিদ্যালয়ের ল্যাব তার জন্য উন্মুক্ত থাকে, তিনি চাইলে গবেষণা করতে পারেন, এমনকি প্রয়োজন মনে করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ফান্ডও দিতে পারে গবেষণার জন্য, এমনকি কখনো কখনো ক্লাসও নিতে পারেন।
সো এই সুবিধাগুলো একজন অধ্যাপকের জন্য বরাদ্দ থাকে। তো তাকে একটি ভাতাও দেওয়া হয়েছিল, 30,000 টাকা মাসিক ভাতায় তাকে 3 বছরের জন্য প্রফেসর ইমেরিটাস নিয়োগ দেওয়া হয়েছিল 2022-এ। তো আসলে সেই বিষয়টি ছিল ব্যতিক্রমী, কারণ সারা পৃথিবীতে অন্যান্য জায়গায় যখন কাউকে ইমেরিটাস প্রফেসর নিয়োগ দেওয়া হয় সেটি একটি লাইফ লং রেকগনিশন, অর্থাৎ সারা জীবনের জন্যই তিনি আমৃত্যু প্রফেসর ইমেরিটাস হিসাবে গণ্য হন, এটি আর কেড়ে নেওয়া হয় না। কিন্তু তাকে যখন 2022-এ সেই উপাধিটি দেওয়া হয়েছিল 3 বছরের জন্য দেওয়া হয়েছিল। এরপর আবার কি মনে করে আওয়ামী লীগ সরকার তখনও ক্ষমতায় 2024-এর 20 জুন তারা তাদের সেই সিদ্ধান্ত, এটি ডিরেক্টলি হাসিনার সিদ্ধান্ত না কিংবা সচিবালয় থেকে আসেনি, আসতে পারবে না, এটি এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকেই। তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা সাবেক পিজি হসপিটাল 2024-এর 20 জুন তাদের আগের সিদ্ধান্ত তারা রিভিউ করে তার পজিশনটি আজীবনের জন্য করে দেয়। অর্থাৎ একজন প্রফেসর ইমেরিটাসের যেই বিষয়টি হয়ে থাকে লাইফ লং রেকগনিশন, সেটি তারা আবার ঠিক করে নেয়, অর্থাৎ তাকে ইমেরিটাস ঘোষণা করা হয় সারা জীবনের জন্য। তো এরপর এটি 2024-এর জুনের কথা বলছিলাম। এরপর তো অল্প কয়েকদিনের ব্যবধানেই গণেশ উল্টে গেল, খোদ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের চূড়ান্ত পতন হলো, আর হাসিনার সঙ্গে সম্পৃক্তরা যে যেখানে পারলেন পালিয়ে আত্মরক্ষা করলেন। যেটি বলছিলাম একটু আগে, প্রাণগোপাল দত্তকে পালাতে হয়েছিল, কিন্তু প্রফেসর ABM আবদুল্লাহকে কিন্তু পালাতে হয়নি, তিনি ঢাকাতেই আছেন এবং প্র্যাকটিস করছিলেন, অর্থাৎ পালিয়ে যাবার মতো কোনো কাজ তিনি করেননি। তো এখানে এই বিষয়টি আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করছি। কেউ হাসিনা আমলে কোথাও পদাধিকারী ছিলেন, কোনো পদে ছিলেন, মেডিকেল নন মেডিকেল প্রশাসন যে কোনো সেক্টরে, ওটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাকে অপরাধী করে না। কারণ হাসিনা আমলে হাজার হাজার সরকারি কর্মকর্তা ছিলেন যারা প্রমোশন পেয়েছেন, যাদের বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এসে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেই আওয়ামী আমলে পদোন্নতি পাওয়া, পদাধিকার ধারণ করা সেই লোকগুলোকে শাস্তির আওতায় আনেননি। তারা সবাই পালিয়েও যাননি, শুধু অতি উৎসাহী যারা ছিলেন, স্বৈরাচারের দোসর হিসেবে যারা কাজ করেছিলেন, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন আমাদের এই দেশের নাগরিকদের, কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় কাউকে আনা হয়েছে, অনেককে এখনো আনা যায়নি, আর বাকিরা পালিয়ে গেছেন। খোদ হাসিনা থেকে শুরু করে বাকি সবাই পগার পার। তো এর মধ্যে হাসিনা কিন্তু একটি কাজ ভুল করেননি, বাইতুল মোকাররমের মসজিদের ইমামকে ছেড়ে যাননি, তাকেও নিয়ে গেছেন সঙ্গে। তো কেমন সরকার আমাদের ছিল আর কেমন সরকার প্রধান ছিলেন যে তার পতন হলে পরে শহরের দেশের প্রধান মসজিদের ইমাম সাহেবকেও পালিয়ে যেতে হয়েছিল। তো কাকে তিনি ইমাম নিয়োগ করেছিলেন আর বিষয়টি কী ছিল সেটি বোধহয় ফার্দার গবেষণার বিষয়, এই এপিসোডে সেটি আমি বলবো না। যাই হোক, তো যেটি বলছিলাম, প্রফেসর আবদুল্লাহ একজন জ্ঞানী এবং গুণী মানুষ, তো সেই সম্মান তিনি পান যোগ্যতা বলেই পান, হাসিনার ফেভার করবার দরকার নেই। কিন্তু ঘটনাচক্রে হাসিনা আমল তখন ছিল, আর তিনি সেই স্বীকৃতি পেয়েছিলেন যা ইদানিং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাতিল করেছে। সেই জন্যই বলছিলাম যে আবদুল্লাহকে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, তার সেই প্রফেসর ইমেরিটাস স্ট্যাটাসটি বাতিল করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটি বাতিল করেছে। শুধু তাই না, প্রফেসর ইমেরিটাস হিসাবে তিনি যে ভাতা পেতেন, অতিরিক্ত ভাতা, সেই ভাতা বেতন যা কিছু তিনি পেতেন সেগুলো তাকে ফেরত দিতে বলা হয়েছে। তো আসলে এইটি একটি লজ্জাজনক বিষয়। আমি মনে করি এটি প্রফেসর আবদুল্লাহর জন্য লজ্জাজনক না, এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। এখানেও যদি কোনো রাজনীতি হয়ে থাকে, একটি রাজনীতিকে কাউন্টার করতে গিয়ে এখানেও যদি কোনো রাজনীতি হয়ে থাকে, তাহলে আমাদের আপত্তি আছে, এবং আমি বিশ্বাস করি যে এখানে রাজনীতি হয়েছে, অতি জাতীয়তাবাদী কেউ এর পেছনে হাত লাগিয়েছে, না হলে প্রফেসর আবদুল্লাহর এই এমেরিটাস প্রফেসরশিপ কিন্তু বাতিল হতো না। কারণ বাতিল হবার মতো কোনো কাজ তিনি করেছেন সেটি তথ্য প্রমাণে কোনো জায়গায় উঠে আসেনি। বেশ কিছু গণমাধ্যম বিষয়টি কভার করেছে, এবং যারা যারাই কভার করেছে প্রত্যেকে প্রফেসর আবদুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন, এবং তথ্য প্রমাণ দিয়ে কথাগুলো বলা হয়েছে, এবং কোনো জায়গায় আমি নিজে ঘাটাঘাটি করে একটি শব্দ নেতিবাচক পাইনি প্রফেসর আবদুল্লাহ সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই যেই দলেরই হন, যেই সরকারের আমলেই হন, কোনো গুণী ব্যক্তি তার গুণের, তার জ্ঞানের স্বীকৃতি পেতে হবে,
না হলে ভবিষ্যতে জ্ঞানী গুণীরা আমাদের জন্য সেবা দিতে পারবেন না, সেবা দেওয়া তাদের জন্য সম্ভব হবে না। কারণ তখন তারা ভাবতে থাকবেন যে আমি তো কোনো রাজনীতি করি না। যেমন আমাদের এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবেরও কিন্তু ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, কিংবা আছেন ইতিমধ্যে। যখন বিএনপি সরকারে থাকবে না, তখন কি তার ব্যক্তিগত চিকিৎসককে আইনের আওতায় আসতে হবে? যদি তিনি কোনো অপরাধ না করেন, শুধু তিনি বিএনপির তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, সেই জন্য তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে, কিংবা সেই জন্য তার বিশেষ কোনো স্বীকৃতি, তার টাইটল, তার রেকগনিশন বাতিল করা হচ্ছে, সেটি কি ঠিক হবে? না, হবে না। কারো ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। বিএনপির গন্ধ থাকলেও হবে না, আওয়ামী লীগের গন্ধ থাকলেও হবে না, জামায়াতের গন্ধ থাকলেও হবে না। শুধু কোনো দলীয় সম্পৃক্ততা, কোনো দল কিংবা কোনো দলের মানসিকতা লালন করতেন কেউ, এই অপরাধে তাকে শাস্তিযোগ্য করা যায় না। সেটি গ্রহণযোগ্য না, আর সেটি করলে সেটি হবে দ্বিতীয় স্বৈরাচার, এবং সেটি হবে প্রকৃত ফ্যাসিবাদ। তাই এই বিষয়টি সরকারের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনের দৃষ্টি আকর্ষণ করছি, খতিয়ে দেখতে হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আবদুল্লাহর এমিরেটাস প্রফেসরশিপ বাতিল করছেন কেন, কোন আইন বলে, এবং তিনি এমন ট্রিটমেন্ট ডিজার্ভ করেন কিনা যার 8-10টি বই ইংরেজিতে লেখা আন্তর্জাতিকভাবে খ্যাতি কুড়াচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে পাঠ্য। এমন একজন গুণী মানুষের, এবং যার বিরুদ্ধে কোনো স্বৈরাচার সংশ্লিষ্টতা কিংবা ফেসিবাদী চরিত্র যার কোনোভাবে প্রকাশিত হয়নি, এমন একজন মানুষের এই সম্মানজনক উপাধিটি কেড়ে নেওয়া দরকার ছিল কিনা, আর তাতে করে আমাদের কোনো লাভ হয়েছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা খুব দরকার। অনতিবিলম্বে করতে হবে, আর যদি না হয় তাহলে তাকে তার স্বীকৃতি, তার টাইটল ফিরিয়ে দিতে হবে। এটি আমাদের দাবি। প্রিয় দর্শক শ্রোতা, আইন সবার জন্য সমান হতে হবে, এটি আইনের শাসন। অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।